প্রিয় দর্শক, আ আমন্ত্রণ জানাচ্ছি হেলথ মিনিট অনুষ্ঠান থেকে। আমি ডাক্তার সজল আশফাক। আ এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করে থাকি। তো আজকে আমরা একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলব, সেটি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। তো অ্যালার্জিক রাইনাইটিস বলতে আমরা কি বুঝি? আপনারা বুঝতেই পারছেন এর সাথে অ্যালার্জির একটা সম্পর্ক আছে। রাইনাইটিস কথার অর্থ হচ্ছে যে নাকের প্রদাহ এবং অ্যালার্জিক মানে অ্যালার্জি প্রসূত। মানে অ্যালার্জির সাথে সম্পর্কিত। সেজন্যই বলা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। তো কি কারণে এই অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে? প্রথমত হচ্ছে যে বিরূপ পরিবেশ। সেটা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। কারো ক্ষেত্রে ঠান্ডায়, কারো ক্ষেত্রে অতি গরমে এটা হতে পারে। পরিবেশগত একটা বিষয় আছে। পরিবেশে যদি অনেক ধুলোবালি থাকে, সেই ধুলোবালিতে অনেকের অ্যালার্জি থাকে, তা থেকে হতে পারে। তো এগুলো সাধারণত মানে অ্যালার্জিক রাইনাইটিসের কারণ। এর বাইরেও ধরেন ফুলের পরাগরেণু অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিসের কারণ হতে পারে। সে কারণে অনেক সময় দেখা যায় বসন্তকালে বাতাসে অনেক ফুলের পরাগরেণু উঠতে থাকে। সেগুলো থেকে অনেক অ্যালার্জিক রাইনাইটিস হয়। পশ্চিমা বিশ্বে মূলত সামারের সময় যখন প্রচুর ফুল ফোটে, সে সময় অ্যালার্জিক রাইনাইটিসটা একটু বেশি দেখা দেয়। তবে অনেক শীতেও হতে পারে। তবে বাংলাদেশে মূলত দেখা যায় যে আমাদের দেশে অনেক বেশি শীত যখন পড়ে, সেই শীতে অ্যালার্জিক রাইনাইটিসের আ যে প্রকোপ বা অ্যালার্জিক রাইনাইটিসের ঘটনাটা বেশি হয় শীতের সময়। এর কারণ হচ্ছে যে শীতের সময় বাতাসের আর্দ্রতা কমে যায় এবং একটা শুষ্ক পরিবেশ তৈরি হয় এবং এই শুষ্ক পরিবেশে কারণে দেখা যায় যে বাতাসে অনেক বেশি ধুলোবালি থাকে। সেই ধুলোবালির কারণে কিন্তু অনেকের অ্যালার্জিক রাইনাইটিস হয়। সেই কারণে তারা ধুলোবালি সহ্য করতে পারে না। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ঠান্ডাটাই অনেকে সহ্য করতে পারে না। সে কারণে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। তো এই ধরনের সমস্যা যাদের হয় কারো আছে যে প্রতি বছরই হয়। সেক্ষেত্রে যেটা করতে হবে প্রতি বছরই এই শীতের সিজন আসার আগেই যদি কিছু ওষুধপত্র শুরু করা যায় আগেভাগেই। যেমন বাংলাদেশে মোটামুটি শীত শুরু হয়ে যায় নভেম্বর, ডিসেম্বরে। তো সেক্ষেত্রে আপনি যদি সেপ্টেম্বর, অক্টোবরে কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ শুরু করেন, তাহলে দেখা যাবে যে শীতের সময়টাতে আপনি ভালো থাকবেন। এটা একটা বিষয়। তো এগুলি হচ্ছে মোটামুটি কারণ। অ্যালার্জিক রাইনাইটিস হলে কি হয়? আসলে অ্যালার্জিক রাইনাইটিস হলে এই যে অ্যালার্জিজনিত রিঅ্যাকশনটা যখন হয়, মানে যে সব পরিবেশ বা ধুলোবালি বা অনেক সময় আরেকটা জিনিস আছে যে ঘরের মধ্যে ধুলোবালিতে অনেক সময় মাইট থাকে। এক ধরনের কীট থাকে। সেই মাইটের কারণে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস হয়। তো এগুলো যখন নাকের মধ্যে ঢোকে, নাকের মধ্যে ঢোকে তখন সেখানে একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হয় এবং তার কারণে দেখা যায় যে হাঁচি, সর্দি শুরু হয়ে যায়। এবং এই হাঁচি, সর্দি শুরু হওয়ার কারণে দেখা যায় যে নাকের ভিতরে যে ঝিল্লিটা থাকে সেই রিঅ্যাকশনের কারণে আ সেটা ফুলে যায়। সেখান থেকে পানি ঝরতে থাকে এবং প্রচুর হাঁচি হয় এবং কারো একটু জ্বর ভাব লাগে এবং সেই নাকটা ফুলে যাওয়ার কারণে নাকের যে সাইনাসের যে পথগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায়। তো মাথাটা ভারী হয়ে যায়, মাথা ব্যথা করে। তো এরকম একটা এবং নাক বন্ধ হয়ে যায়। তো এগুলোই হচ্ছে এবং প্রচুর নাক দিয়ে পানি পড়তে থাকে কারো। তো এটাই হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিসের মোটামুটি উপসর্গ এবং যেকোনো বয়সেই হতে পারে। যারা বেশি সংবেদনশীল মানে বিভিন্ন যে অ্যালার্জির উদ্রেককারী যে বস্তুগুলো আছে তার প্রতি যারা বেশি সংবেদনশীল বা যে পরিবেশের প্রতি সংবেদনশীল তাদের মধ্যে এগুলো বেশি হবে। তো এক্ষেত্রে করণীয় কি? করণীয় খুব সহজ। আপনি শীতের সময়ে কোনোভাবেই নিজেকে হঠাৎ করে ঠান্ডা পরিবেশে উন্মুক্ত করবেন না। ধরুন সকালবেলা আ অনেক শীত পড়েছে, আপনি অ্যা হয়তো কম্বলের নিচে বা কুইল্টের নিচে আছেন বা লেপের নিচে আছেন। তো উষ্ণ অবস্থাতেই আছেন। কিন্তু হঠাৎ করে আপনি যখন বিছানা থেকে নামবেন, হয়তো ফ্লোরটা অনেক ঠান্ডা। আপনি ফ্লোরে নামার আগে মোজাটা কাছে রাখতে পারেন, মোজাটা পরে নিতে পারেন। অথবা আপনার বিছানার পাশে একটা ছোট্ট কার্পেট রাখতে পারেন। সেখানে পা রাখবেন। এবং অথবা পাশেই জুতো রাখবেন, হ্যাঁ? বা স্যান্ডেল রাখবেন। মানে সরাসরি ঠান্ডা ফ্লোরে আপনি পা রাখবেন না। এবং বিছানা থেকে নামার সময় গায়ে কিছু জড়িয়ে নিবেন। অথবা বিছানাতে বসে আপনি জ্যাকেটটা পরে নিবেন বা সোয়েটারটা পরে নিবেন বা একটা চাদর পরে নিবেন। এবং সরাসরি করতে যে মানে মোট কথা হচ্ছে যে, যে পরিবেশটা আপনার সহ্য হয় না, আপনি আগেভাগে জানেন যে এই পরিবেশে গেলে আপনার হাঁচি, সর্দি শুরু হয়ে যাবে। আপনি সেটাতে অ্যা যাবেন না। সেখানে আপনি নিজেকে সেভাবে উন্মুক্ত করবেন না। তো
তো এটা যদি করেন হবে কি ওই সময়টাই কিন্তু মূল। ওই সময়টাতে কিন্তু হাঁচি সর্দিটা শুরু হয়ে যায়। পরবর্তীতে আপনি অন্যান্য কাজকর্ম যখন করবেন, আপনি এই বিষয়টাই খেয়াল রাখবেন। যেমন আপনি মুখ ধোয়ার জন্য একটু উষ্ণ পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করবেন না। অনেক সময় ঠান্ডা পানি নাকে দিলে হাঁচি সর্দি শুরু হয়ে যেতে পারে। বা মুখ ধোয়ার জন্য একটু গরম পানি ব্যবহার করবেন। উষ্ণ গরম পানি যেটা সহ্য হয় সেরকম। এবং ঠান্ডা পানি অনেকের ঠান্ডা পানি খেতে গেলেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে একটু উষ্ণ গরম পানি খাবেন। এবং বাসা থেকে যখন বেরোবেন টেম্পারেচারটা দেখে বেরোবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে বেরোবেন। যাদের ধুলোবালি একদমই সহ্য হয় না, আপনি আ বাইরে বেরোনোর সময় মাস্কটা পরতে পারেন। বা আপনার যদি গলায় ঠান্ডা লেগে যায় সেজন্য আপনি মাফলার পরতে পারেন, স্কার্ফ পরতে পারেন। তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি প্রয়োজনীয় যত ব্যবস্থা শীতের জন্য লাগে সেটা আপনার ওই মুহূর্তে করতে হবে। আপনার যদি গ্লাভস পরতে হয় গ্লাভস পরবেন, মোজা পরতে হয় মোজা পরবেন। মানে এ ব্যাপারে আসলে বীরত্ব দেখানোর কিছু নেই। কারণ আপনি যদি সেই আ যে পরিবেশটা আপনার সহ্য হয় না, যে পরিবেশের প্রতি আপনি অতি সংবেদনশীল তার যদি মুখোমুখি হন তাহলে আপনার এই অ্যালার্জিক রিঅ্যাকশন হবে। সর্দি লেগেই যাবে। তো এটা একটা বড় বিষয়। তো এক্ষেত্রে আরো কিছু কাজ করতে পারেন যেটা আমি বলছিলাম শুরুতেই যে আপনি কিছু ওষুধপত্র আগেভাগেই শুরু করতে পারেন। আপনি সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে যদি কিছু ওষুধ আছে, মন্টিলুকাস জাতীয় ওষুধ বা অ্যান্টিহিস্টামিন যেকোনো একটা ওষুধ ফেক্সোফেনাডিন বা এই জাতীয় যেকোনো একটা ওষুধ যদি রাতের বেলা খাওয়া শুরু করেন, তাহলে দেখা যাবে যে সেই সময়টাতে এই অ্যালার্জি যে অবস্থাটা সেটা এতটা আপনাকে আক্রান্ত করতে পারবে না। একই সাথে নাকের অনেক স্প্রে আছে। সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। স্টেরয়েড জাতীয় স্প্রে আছে। হ্যাঁ? আ ফ্লুটিকাসেন জাতীয় স্প্রে আছে। বেক্লোমেথাসোন এই ধরনের অনেক স্প্রে আছে। এগুলো যদি আপনি দিনে ১ বার বা ২ বার নাকের ২ ছিদ্রতে ১ পাফ বা ২ পাফ করে দেন, সেই অক্টোবর, নভেম্বর থেকে শুরু করেন এবং শীতের পুরো সময়টাই ব্যবহার করেন এবং প্রতি বছরই যে এভাবে করেন তাতে কিন্তু সমস্যা নেই। এগুলো নিরাপদ এবং তাতে কিন্তু দেখা যাবে যে আপনার এই হাঁচি সর্দির যে আক্রান্ত হওয়ার প্রবণতা সেটা কিন্তু সেই আগের মতো হবে না। তবে প্রোটেকশন আপনাকে নিতে হবে। তাতে হবে কি আপনি ভালো থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ধুলোবালিটা শীতে বেশি হয়। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটা বললাম মাস্ক পরতে হবে, আপনার ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। আপনার বাসায় যদি কার্পেট থাকে যারা আ প্রতিনিয়ত অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত হন, তারা বাসায় কার্পেট না রাখাই ভালো। ধুলোবালি একদম পরিষ্কার রাখতে হবে। আ আপনার শীতের আগে আপনার শীতের কাপড়-চোপড়গুলো যখন নামাবেন, সেগুলো রোদে দিয়ে নিবেন এবং সেগুলো ঝেড়ে নিবেন। কারণ সেগুলোর মধ্যে অনেক সময় মাইট থাকে, ধুলোবালি থাকে। তা থেকে কিন্তু হাঁচি-সর্দি শুরু হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলোই লক্ষ্য রাখতে হবে। তাতেই আপনি দেখা যাবে যে ভালো থাকবেন। মানে অনেক বড় কিছু কিন্তু দরকার নেই। অনেকে আমরা এই বিষয়গুলো বুঝি না। যে কারণে দেখা যায় যে যখন তখন সে আক্রান্ত হয়ে যাচ্ছি। এর বাইরেও অনেক রকম চিকিৎসা আছে। সেগুলো আসলে সবার জন্য না। আপনি এটাই যদি মেনে চলেন আপনি খুব নিশ্চিন্তে ভালো থাকবেন। এই অ্যালার্জিক রাইনাইটিস যদি এভাবে চলতে থাকে, তাহলে অনেক সময় কিন্তু নানা রকম জটিলতা হতে পারে। যেমন আপনার সাইনোসাইটিস হয়ে যেতে পারে। আমাদের মাথার এই যে চারপাশে অনেকগুলো সাইনাস আছে। এখানে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস। তো এগুলোর মধ্যে হবে কি যখন নাকটা ফুলে যায়, তখন এই সাইনাসগুলো তো আসলে এক ধরনের বায়ু কুঠুরি। এগুলো বাতাস ভর্তি থাকে। তো এগুলোর মধ্যে এই যে সবসময় ওটার ভিতর থেকে যে মিকাস গুলো তৈরি হতে থাকে সেগুলো নাক দিয়ে বেরিয়ে আসে এবং সে কারণে কিন্তু আমাদের এই নাকের ভিতরটা একটু আ আর্দ্র থাকে এবং এগুলোর দরকার আছে। এগুলো আ ফাঁকা থাকতে হবে। কিন্তু যদি নাকটা বন্ধ হয়ে যায়, নাকের মধ্যে যে শ্লেষ্মাগুলো তৈরি হচ্ছে ঝিল্লি থেকে সেগুলো কিন্তু সেই সাইনাসের মধ্যেই যেয়ে জমা হবে। তখনই দেখা যাবে যে আপনার মাথাটা ভারী লাগছে, মাথা ব্যথা করছে এবং সেখানে যদি ব্যাকটেরিয়া বাসা বাঁধে তখন দেখা যাবে যে ইনফেকশন হয়ে গেছে। তো এইটা যাতে না হয়। তো সাইনোসাইটিস হয়ে গেলে একটু সমস্যা। সেক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক লাগে, নাকে ড্রপ দিতে হয়। এক্স-রে করে নিশ্চিত হতে হয় যে আসলেই সাইনোসাইটিস হয়েছে কিনা এবং ঘন সাইনোসাইটিস হলে নাকের এই যে সাইনাসের মধ্যে যে ঝিল্লিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় এবং সেগুলো যদি অতি বেশি আ আ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে আ অনেক ক্ষেত্রে অপারেশন লাগে। এবং এইভাবে বারবার অ্যালার্জিক রাইনাইটিস হতে থাকলে অনেক সময় কিন্তু এর কারণে নাকের ভিতরে পলিপ হতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কাজেই আপনি যদি অ্যালার্জিক রাইনাইটিস এর চিকিৎসাটা সঠিকভাবে নেন, তাহলে সাইনোসাইটিসও হবে না, নাকের মধ্যে পলিপও হবে না। এজন্যই অ্যালার্জিক রাইনাইটিসটাকে আসলে নিয়ন্ত্রণে রাখা দরকার। এই যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা কেন হয়? এই যে অ্যালার্জেন যেটা আমরা বলি, যে জিনিসগুলো অ্যালার্জি উদ্রেক করে, সেগুলো যখন নাকের ঝিল্লির কাছে যায় সেখানে অ্যা একটা রিঅ্যাকশন হয়। তখন সেখানে কিছু সেল থাকে। সেই সেল এক ধরনের সেল থাকে মাস্ট সেল। সেই মাস্ট সেলগুলির মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে হিস্টামিন সেটা রিলিজ হয়। হওয়ার কারণে কিন্তু এই যে অ্যালার্জিক রিঅ্যাকশন যেটা হয়, প্রদাহ যেটা হচ্ছে, ফুলে যাওয়া, নাক দিয়ে পানি পড়া সেই জিনিসগুলো হয়। তো নানা রকম ওষুধ আছে।
এর বাইরেও আরো কিছু ওষুধ আছে যাদের অনেক বেশি নাক দিয়ে পানি পড়ে। সেক্ষেত্রে তারা সোডিয়াম ক্রোমোগ্লাইকেট জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন। নাকের ড্রপ আছে সেগুলোর। অনেকের অ্যালার্জিক রাইনাইটিসের সাথে চক্ষু চুলকায়। সেক্ষেত্রে সেই যে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট অ্যা আ চোখের ড্রপ আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে এগুলোই মোটামুটি চিকিৎসা এবং এগুলো যদি নিয়মিত আপনারা মানেন, আপনারা খুব সহজেই কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস বা শীতের সময় নাকের যে হাঁচি, সর্দি এ থেকে কিন্তু সহজেই রেহাই পেতে পারেন। কিছু, কিছু ক্ষেত্রে ভাইরাসজনিত এই নাকের প্রদাহ হয়ে থাকে বা অ্যালার্জিক রাইনাইটিসের সাথে অনেক সময় ভাইরাসের একটা যোগাযোগ থাকে। যখন হাঁচি, সর্দি হবে অবশ্যই আপনারা রুমাল ইউজ করবেন, অ্যা টিস্যু ইউজ করবেন এবং হাতটা ধুয়ে নেবেন। হ্যাঁ? এবং হাতটা ধুয়ে নিবেন কোনো কিছু স্পর্শ করার আগে। তাহলে হবে কি আপনার কাছ থেকে অন্যরা কিন্তু আক্রান্ত হবে না। যদি ভাইরাসজনিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যকে আক্রান্ত করার একটা ঝুঁকি থাকে। কাজেই সেটা নিশ্চয়ই আপনি করবেন না। এবং হাঁচি দেওয়ার কিছু নিয়মকানুন আছে। আপনি যখন হাঁচি দিবেন সেটা আপনি আপনার এই হাতের নিচে দিবেন, হ্যাঁ? বা আপনার যদি জ্যাকেট থাকে বা অন্য কিছু থাকে সেটা ঢেকে দিবেন। মানে অবশ্যই আপনার হাঁচিটাকে আপনি ঢাকবেন। হ্যাঁ? সেটা রুমাল দিয়েও ঢাকতে পারেন। এবং পরে হাতটাকে আপনি ধুয়ে ফেলবেন বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। ধুয়ে ফেলাটাই বেশি ভালো এক্ষেত্রে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা দিতে পারেন। আমরা চেষ্টা করব সেটার উত্তর দিতে। আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও হবে তাহলে আপনি সেটার নোটিফিকেশনটা পাবেন। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।